আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাসে আলোচনা করছি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অভিজ্ঞতা সূর্য ঘড়ির নতুন আরো একটি ক্লাস নিয়ে। এই ক্লাসে আমরা ষষ্ঠ সেশন থেকে শুরু করব এবং পরবর্তীতে আমরা বাকি সেশনগুলো কমপ্লিট করার চেষ্টা করব। এই সেশনে আমাদের প্রথম বা প্রধান যে কাজটি সেটা হচ্ছে যাযাবর পাখিদের সন্ধানে যে সকল অভিজ্ঞতা আমরা মডেল কাজে লাগিয়েছিলাম। এই সেশনে তোমাদের কাজ করা হলো মূলত নিজ নিজ দলের সঙ্গে একটা মডেল তৈরি করা। এবং এই বিষয়ে এখানে দেখো, আমাদের করণীয় হলো নিজেদের বানানো মডেলে যতটা সম্ভব সূর্য, পৃথিবী ও চাঁদের অবস্থান যৌক্তিকভাবে সাজিয়ে বোঝার চেষ্টা করা যে সত্যিকারের ঘটনাগুলো কিভাবে ঘটেছে। জাস্ট এই কাজটা হচ্ছে তোমাদের ষষ্ঠ সেশন। তোমাদেরকে অনুরোধ করছি শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের আরফাত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। তোমরা এখানে তোমাদের প্রয়োজনীয় সকল ক্লাসগুলো পেয়ে যাবে। ক্লাসগুলো করে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে এবং কোন জায়গা থেকে তোমরা ক্লাসগুলো করছো। অবশ্যই স্কুলের নামটা একটু কষ্ট করে মেনশন করে দিবা, বন্ধুদের সাথে শেয়ার করবা। আর আমাদের আরো একটি চ্যানেল রয়েছে আরফাত স্যার নামের, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবে, কারণ আমরা এখানেও ভিডিওগুলো আপলোড করে থাকি। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ষষ্ঠ সেশনের মধ্যে যে মডেল তৈরি করতে বলা হয়েছে এবং যতটুকু সম্ভব সূর্য, পৃথিবী এবং চাঁদের একটা যৌক্তিক অবস্থান সাজিয়ে তুলতে বলা হয়েছে, আমরা সেটা কিভাবে উত্তরটা দিচ্ছি সেটা একটু দেখো। তো এখানে কিভাবে কাজের দ্বারা কাজটা করা হয়েছে সেটা একটু দেখো। পূর্বের সেশনে আমরা যে চূড়ান্ত উপকরণগুলো পেয়েছি মূলত সেগুলো নিয়ে শক্ত কার্ডবোর্ড এবং শিক্ষক সহপাঠীর সহায়তায় আমরা এই সূর্য, পৃথিবী ও চাঁদের অবস্থান ভিত্তিক মডেলটা তৈরি করেছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মোমবাতি, একটি টেনিস বল যেটাকে আমরা পৃথিবী ধরেছি, মোমবাতিটা হচ্ছে সূর্য, একটি পিং পং বল যেটাকে আমরা চাঁদ, সুতা, শক্ত তার এগুলো হচ্ছে পৃথিবীর কেন্দ্র হিসেবে আমরা ধরে নিয়েছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এক নাম্বারটা হচ্ছে স্যার এই যে মোমবাতি, দুই নাম্বারটা হচ্ছে একটি টেনিস বল এই যে যেটাকে আমরা পৃথিবী ধরেছি, আর তিন নাম্বারটা হচ্ছে একটি পিং পং বল যেটাকে আমরা ছাদ ধরেছি, আর চার চার হচ্ছে এই সবগুলো হচ্ছে সুতা আমরা ইউজ করেছি, এবং পাঁচ হচ্ছে শক্ত তার, পৃথিবীর কক্ষপথ এই যে যেটা হচ্ছে একটা পৃথিবীর কক্ষপথ, অর্থাৎ এই জিনিসগুলো আমরা একটা উপরের অংশ থেকে ঝুলিয়ে দিয়েছি। দ্যাটস ইট, এতটুকুই। এবার আহ, আমরা পরবর্তী সেশনে চলে যাচ্ছি। শিক্ষার্থীরা, আমাদের সপ্তম সেশন, এখানে তোমাদের কাজগুলো হচ্ছে দলে বসে উপছায়া ও পচ্ছায়া, আংশিক পূর্ণগ্রাস ও বলয় সূর্যগ্রহণ, সূর্যগ্রহণের প্রভাব ও গুরুত্ব, সূর্যগ্রহণ পর্যবেক্ষণের উপায় ও প্রয়োজনীয় সতর্কতা ইত্যাদি সম্পর্কে পড়ে নাও। শিক্ষকের সঞ্চালনায় এই বিষয়গুলো নিয়ে ক্লাসে সবাই মিলে আলোচনা করো। তো এখন তোমাদেরকে এই জিনিসটা কিভাবে আনসারটা দিবা, জাস্ট আনসারটা দেখাচ্ছি কারণ এটা অনেক লম্বা একটা বিষয়। তোমরা একটু কষ্ট করে পড়ে নিবে। এখানে কাজের ধারাগুলা আমি দেখাচ্ছি, কাজের ধারাগুলো দেখালাম। এরপর আমাদের যে নমুনা উত্তর, স্যার এটা হচ্ছে আমাদের নমুনা উত্তর, এখান থেকে মূলত উত্তরটা শুরু করবা এবং এগুলা বিস্তারিত কয়েকবার রিডিং পড়লেই আশা করি একটা আয়ত্ত চলে আসবে, কারণ এটা লং একটা প্রসেস। পূর্ণগ্রাস, সূর্যগ্রহণ কি, এরপর উপচায়া চন্দ্রগ্রহণ কি, সবগুলো তোমাকে পড়ে নিতে হবে আশা করছি। তো আমি এরপরে কতগুলা তোমাদের প্রশ্ন দেওয়া আছে। তোমরা যে সূর্য, পৃথিবী ও চাঁদের অবস্থান পরিবর্তন করে যে মডেলটা তৈরি করেছো, কোন ঘটনাগুলো তোমাদের মডেলে পর্যবেক্ষণ সম্ভব হচ্ছে না? তা আমরা এর উত্তরটা দিচ্ছি কোন কোন জিনিসগুলো আমরা পর্যবেক্ষণে সম্ভব হতে পারি নাই, যেমন পূর্ণগ্রাস ও বলয় সূর্যগ্রহণ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, এগুলো আমরা মডেলে দেখাতে পারি নাই। এরপরে রয়েছে উপরের ঘটনাগুলো কোন কেন তোমাদের মডেলে পর্যবেক্ষণ সম্ভব হচ্ছে না। স্যার এগুলা কেন পর্যবেক্ষণ সম্ভব হচ্ছে না সেগুলো দেখো। মূলত পূর্ণগ্রাস, সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণে আলোর উৎসের বিপরীতে যে গাঢ় পচ্ছায়া দরকার তা আমাদের আলো উৎস মোমবাতি শিখা দ্বারা সম্ভব নয়। এছাড়া সূর্য যেরকম বহুদূর থেকে আলো বিকিরণ করে, আমাদের মডেলে এটা সম্ভব নয়। উপরন্তু দিনের বেলা চারদিক থেকে সূর্যের আলো আমাদের মডেলের আলোকে বা পচ্ছায়া সৃষ্টিতে বাধা দেয়। আর পচ্ছায়া ও উপচ্ছায়া পার্থক্য না করা গেলে পূর্ণগ্রাস ও বলয় সূর্যগ্রহণ কিংবা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ করা কখনোই সম্ভব নয়। তো এরপরে আমরা এই সেশনে আর তেমন কোনো কাজ নেই। এরপর আমরা দশম ও একাদশ সেশনে চলে যাচ্ছি। এখানে আমাদের যে কাজগুলো হচ্ছে সেগুলো দেখো। কার্ডবোর্ডের বাক্সের ভেতর থেকে আটকে রাখা কাগজটা সাবধানে বের করে নাও। আগে দেখো সারা বছর সূর্যের আলো কি একই বিন্দুতে পড়েছে। যদি তা না হয়ে থাকে একটু খেয়াল করে দেখো সূর্যের অবস্থান যে বিন্দুগুলো দিয়ে চিহ্নিত করেছো সেগুলো একসঙ্গে মিলিয়ে কেমন আকৃতি দেখাচ্ছে। এই প্রশ্নের উত্তরটা আমরা এখন জানার চেষ্টা করব।
তো আমরা অলরেডি দশম এবং একাদশ সেশনে চলে এসেছি। সেক্ষেত্রে তোমাদের কাছে একটাই অনুরোধ, আহ, আমাদের একটি অনলাইন পেইড কোর্স চলমান রয়েছে, যেখানে আমরা গণিত এবং বিজ্ঞানটা পড়াই। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা চাইলে আমাদের আরফাত একাডেমির ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকেও বিস্তারিত জেনে নিতে পারো। আমরা আশা করছি তোমাদেরকে বেস্ট একটি সার্ভিস প্রোভাইড করব। এবার দেখো আমরা এর উত্তরটা দিচ্ছি কিভাবে। দেখো আমরা উত্তরটা দিচ্ছি, আমাদের টাইটেলটা থাকবে নিজের বানানো যন্ত্রের সাহায্যে বছর জুড়ে পর্যবেক্ষণ করে সূর্যের অবস্থান যে বিন্দুগুলো দিয়ে চিহ্নিত করেছো সেগুলো একসঙ্গে মিলে কেমন আকৃতি দেখাচ্ছে নিজের ফাঁকা করে আমরা সেটা লিখছি। তো এই আকৃতিটা দেখাচ্ছে, এবং এটা অলরেডি আমরা অ্যানালেমা এই অংশের মধ্যে অলরেডি পড়েছিলাম। তোমরা একটু নিচে আসলে অলরেডি এর আগের সেশনে আমরা একবার এটা নিয়ে কথা বলেছিলাম, যে অ্যানালেমা নিয়ে অলরেডি তোমাদের অনুসন্ধানী বই থেকে এই বাংলা 4 বা ইংলিশে 8 এর মতো দেখাই, এটা একটু কষ্ট করে পড়ে নেওয়ার জন্য বলেছিলাম। তো এই জিনিসটাই মূলত হচ্ছে উত্তর। এরপর আমাদের আরো কিছু কাজ রয়েছে, যে এই অ্যানালাইমাটা পর্যবেক্ষণ করে আমরা মূলত আকৃতিটা তো অলরেডি দিয়ে ফেলেছি। এই আকৃতিটা অলরেডি আমাদের আঁকা হয়ে গেছে বাংলা 4 বা ইংলিশে 8 এর মতো। এবার আমরা এখান থেকে দেখো, এই যে অ্যানালাইমাটা পর্যবেক্ষণ করে অবস্থান এই পরিবর্তনের কারণটা আমরা একটু দেখব। কারণ এক জায়গায় যে সূর্যের অবস্থান একেক দিনে একেক জায়গায় যে সূর্যের অবস্থান হয়, বা এক সপ্তাহে সূর্যের অবস্থান এক জায়গায় হয়, কেন হয় আমরা এখন সেটা একটু দেখব। সেক্ষেত্রে দেখো আমরা বলছি পৃথিবীর অক্ষ যে অ্যানালেমা চিত্র পর্যবেক্ষণ করে পৃথিবীর সাপেক্ষে সূর্যের অবস্থানের পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো। তো নমুনোত্তরটা হচ্ছে পৃথিবী অক্ষ কক্ষপথের সাথে 23.5 ডিগ্রি হেলানো এবং একটি উপবৃত্তাকার ও পরিবর্তনশীল কক্ষপথ রয়েছে। এগুলোর সংমিশ্রণে 4 আকৃতির অ্যানালেমা চিত্র তৈরি হয়। এর মধ্যে পৃথিবীর কক্ষপথ হচ্ছে উপবৃত্তাকার, অর্থাৎ এটি যখন সূর্যের সবচেয়ে কাছে থাকে তখন সূর্য একটি বৃহত্তর মহাকর্ষ বল প্রয়োগ করে, যার ফলে পৃথিবী তার গতি কিছুটা বাড়িয়ে দেয়। এইভাবে তোমরা এই জিনিসটা বর্ণনা দিতে পারো। একটু লং রয়েছে, তোমরা একটু শর্ট করে বর্ণনা দিবা, আশা করছি তোমরা পারবে। এরপর আমাদের আরো কিছু কাজ রয়েছে, যেমন এবার তোমাদের মডেলে বছরের বিভিন্ন দিনে পৃথিবী ও সূর্যের অবস্থান কেমন ছিল তা খুঁজে বের করো। আহ, আমাদের দেশের সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে বড় রাত কোন তারিখে দেখা যায় এটাও তোমাকে বলতে বলেছে। কোন কোন তারিখে দিন ও রাত সমান হয় সেটাও দেখাতে হবে। এই তারিখে বা কাছাকাছি সময়ে সূর্যের অবস্থান কোথায় ছিল তা অ্যানালামা আকৃতি দেখে বের করার চেষ্টা করো। এর পরবর্তীতে এখানে আরো কিছু কাজ রয়েছে, এগুলো আমরা পরে আলোচনা করছি, আগে এই জিনিসগুলো আলোচনা করে ফেলি। তো আমরা এখান থেকে দেখো নমুনা উত্তরের মধ্যে আমরা বিভিন্ন তারিখে অ্যানালামার পৃথিবীর আকাশে সূর্যের অবস্থান, যেমন এটা হচ্ছে 22 ডিসেম্বর, এটা হচ্ছে 21 জুন, আর 21 মার্চ, 23 সেপ্টেম্বর, এটা এই জায়গায়। তো আমরা এখানে কিছু বর্ণনা দিয়ে দিয়েছি। এরপর আমাদের বলেছে এই যে মডেল, এই মডেলে সূর্যের চারিদিকে পৃথিবীকে নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট কোণে হেলিয়ে এদের তুলনামূলক অবস্থান বুঝতে চেষ্টা করতে হবে। তো আমরা এটা একটা পৃথিবী, এখানে কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, মূল মধ্যরেখা, অক্ষাংশ, দ্রাঘিমাংশ সবগুলা দিয়েছি। এবার এটার মধ্যে দেখো সূর্য, পৃথিবী এবং চাঁদের মধ্যে এই মডেলটা আমরা অলরেডি আলোচনা করেছি। আর এই মডেলটা হচ্ছে দেখো মডেলের কক্ষপথে পৃথিবী হেলানোর অবস্থান, অর্থাৎ পৃথিবী যে হেলানোর অবস্থায় রয়েছে এটা হচ্ছে আমরা এই মডেলের কক্ষপথ থেকে জিনিসটা বুঝতে পারছি। এরপর আমাদের ওই যে বলেছে কোন সময় দিন রাত সমান, বা সর্বোচ্চ দিন বা সর্বনিম্ন রাত, এগুলো একটু দেখো। তো আমরা এখানে দিন রাত্রি সমান, এই জায়গায় দিন রাত্রি সমান, সোমের এবং কুমেরও সব জায়গায়, যেটা হচ্ছে 23 সেপ্টেম্বর এবং 21 মার্চ। তো এরপর 21 জুন এবং 22 ডিসেম্বরের মধ্যে 21 জুন হচ্ছে দীর্ঘতম দিন আর ক্ষুদ্রতম রাত্রি। আবার তুমি যদি 22 ডিসেম্বরে যাও, দীর্ঘতম রাত্রি বা ক্ষুদ্রতম দিন, এবং এখানে গোলার্ধ ভাগ রয়েছে, উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ বা সুমেরু বা কুমেরু আকারে ভাগ রয়েছে। সুতরাং এই দিকটাও তোমাদের অবশ্যই দেখতে হবে। আশা করি এই চিত্রটাকে দিলেই তোমাদের ফাইন। এরপর এখানে আবার বলা হয়েছে এবার তোমাদের মডেলে সূর্যের চারিদিকে পৃথিবীকে নির্দিষ্ট দূরত্ব ও নির্দিষ্ট কোণে হেলিয়ে বোঝার চেষ্টা করে দেখো, এদের তুলনামূলক অবস্থান বুঝতে চেষ্টা করো। তবে তার আগে পৃথিবীর মডেলে আমাদের দেশের আনুমানিক অবস্থান চিহ্নিত করে নিতে ভুলো না। তা আমরা অলরেডি আমাদের অবস্থানটা চিহ্নিত করে নিয়েছি। এরপরে আমরা একটু নিচে আসলে এখানে দেখো পৃথিবীর এখানে যে আমাদের অবস্থানটা চিহ্নিত করতে বলা হয়েছে সেই বিষয়ে কিন্তু আমরা চিহ্নিত করে নিয়েছি। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ যদি পুরোপুরি বৃত্তাকার হতো তাহলে অ্যানালেমার আকৃতিটা কেমন হতো, এটা আমরা এই অংশের মধ্যে লিখছি। দেখো আমাদের উত্তরটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ অ্যানালামার আকৃতি তৈরি হতো শুধু পৃথিবীর হেলানো অক্ষের কারণে অনুসুর ও অপসুপ অবস্থান না থাকায় কক্ষপথে পৃথিবীর গতি সুষম হতো, ফলে তির্যকতা উত্তর দক্ষিণ আয়নাস্ত আহ, এবং শারদ ও বাসন্ত বিষুবে একই রকম থাকতো। ফলশ্রুতিতে অ্যানালামার লোক দুইটি সমান হতো।
এর পরবর্তীতে আরেকটা প্রশ্ন, পৃথিবী যদি 23.5 ডিগ্রি হেলে না থাকে, একদম খাড়াভাবে সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তাহলে অ্যানালামার আকৃতি কেমন হবে সেটা এই ফাঁকা জায়গায় আমাকে লিখতে হবে। পৃথিবী অক্ষ কক্ষপথে সাপেক্ষে 90 ডিগ্রি কোণ করে অবস্থান করলে উত্তরায়ণ এবং দক্ষিণায়ন ঘটতো না। সূর্যকিরণে অনুসুর ও অপসুর অবস্থানে সরল রেখায় দুটি প্রান্ত বিন্দু সৃষ্টি হতো না, এবং দিনের একই সময়ে দুই প্রান্ত বিন্দু সংযোগ বিন্দু দিয়ে সূর্য আকাশে অবস্থান পরিবর্তন করত। এবং আমাদের আরেকটা শেষ প্রশ্ন রয়েছে, পৃথিবীর সব দেশ থেকে বছর জুড়ে পর্যবেক্ষণ করলে কি অ্যানালামার আকৃতি একই রকম হবে? তো এখানে কিছু যুক্তি দিতে বলা হয়েছে। তো আমরা বলেছি অ্যানালামার আকৃতি একই রকম হবে না। কেন? প্রথমত, উত্তর গোলার্ধে যখন সূর্যের দিকে হেলানো থাকে, দক্ষিণ গোলার্ধে তখন সূর্য থেকে সবচেয়ে দূরে থাকে। সুতরাং উত্তর ও দক্ষিণ গোলার্ধে অ্যানালামার লোক সম্পূর্ণ বিপরীত। উপরন্তু একই গোলার্ধে পৃথিবী পৃষ্ঠের বক্রতার জন্য আকাশে সূর্যের অবস্থান ভিন্ন হবে, তাই পৃথিবী স্থান ভেদে অ্যানালামার আকৃতি কি হবে? ভিন্ন হবে। তো এরপর এখানে আমাদের আরেকটা কাজ রয়েছে, একটু নিচে আসলে এই সময় পৃথিবী ও সূর্যের অবস্থান কেমন থাকে সে বিষয়ে তোমাকে একটু এই বিষয়ে 21 জুন এই বিষয়ে একটু বলা হয়েছে। আমরা এই যে এই তারিখে আমরা বর্ণনা দিয়েছি, এই জিনিসটা বর্ণনা দিয়েছি, তোমরা একটু কষ্ট করে পড়ে নিবা। আশা করি তোমরা বুঝতে পারবা। এবং এখানে আরেকটা বিষয় আছে, বাংলাদেশের কেন সারা বছর রোদ পাওয়া যায়? কারণ বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলের একটি দেশ। এদেশের প্রায় মধ্যভাগ দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। পৃথিবীর সাপেক্ষে আকাশের সূর্যের অবস্থান কর্কট ও মকর ক্রান্তীয় অঞ্চলের মধ্যে পরিবর্তিত হয়, ফলে সারা বছর সূর্য ক্রান্তীয় অঞ্চলে কিরণ দেয়। স্বাভাবিকভাবে বাংলাদেশে সারা বছর রোদ পাওয়া যায়। এরপর আমরা সর্বশেষ সেশন দ্বাদশে চলে এসেছি। তোমরা এই দ্বাদশ সেশনটাতে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখছি, তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমাদের ক্লাসগুলো করছো, অবশ্যই ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে। ভিডিওগুলো নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিবে, যাতে প্রয়োজনের মুহূর্তে কুইকলি ভিডিওগুলো পেয়ে যাও। আর অবশ্যই বন্ধুদেরকে ইনভাইট করবা। আর শিক্ষার্থীরা, আর আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে, এই ফেসবুক গ্রুপটাতে বন্ধুদেরকে ইনভাইট করবা। একটা বড় কমিউনিটি তোমরা তৈরি করতে পারো, নিজেদের তৈরিকৃত নোট শেয়ার করতে পারো বা অন্যের শেয়ারকৃত নোটকে তোমরা ইউজ করতে পারো। তো এরপরে আমরা এই জিনিসটাকে হিসাব করার জন্য আমাদের যে 12 নাম্বার দ্বাদশ সেশন, পৃথিবী থেকে সূর্যের দূরত্বের কারণে কি পৃথিবীর জলবায়ু প্রভাবিত হতে পারে? এই সম্পর্কে একটা উত্তর দেখো। আমরা দেখেছি পৃথিবী থেকে সূর্যের দূরত্বের ক্রমাগত পার্থক্যের কারণে জলবায়ুর পরিবর্তন। জেনে নাও। আমরা পৃথিবীর নিজ অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণনকে আহ্নিক গতি এবং সূর্যের চারপাশে ঘূর্ণনকে বার্ষিক গতি বলি, এবং এই বিষয়ে এই বর্ণনাটা তোমরা একটু কষ্ট করে দিয়ে দিবে। এরপর এখানে আমাদের আরো একটা কথা রয়েছে, এই শিক্ষণ অভিজ্ঞতায় যা যা নতুন জানলে তার আলোকে এবার নিজের বানানো মডেলটি ভালোভাবে যাচাই করে দেখো, পৃথিবী, সূর্য ও চাঁদের অবস্থান তোমরা যেভাবে দেখিয়েছো তাকে যৌক্তিক আছে কিনা এই ঘরের মধ্যে আমাকে লিখতে হবে। সেক্ষেত্রে আমরা এই অংশের মধ্যে লিখছি, দেখো আমি এখানে লিখেছি পৃথিবী, সূর্য ও চাঁদের অবস্থান আমাদের বানানো মডেলে বেশ যৌক্তিক, তবে চাঁদ, সূর্য ও পৃথিবীর আকার ও দূরত্বগত অবস্থান আনুপাতিক হয়নি। এছাড়া আলোর উৎস বিন্দুর উৎসের প্রতিবু করা যায়নি, ফলে সব ধরনের সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ মডেলে সরাসরি দেখানো সম্ভব হয়নি। উপছায়া ও প্রচ্ছায়া আলাদা করে বোঝাও মুশকিল। অনুসুর অপসুর যথাযথ অনুপাতে না হলেও দেখানো গিয়েছে দিন রাতের পরিবর্তন এবং ঋতুর পরিবর্তনের বিষয়টি ব্যাখ্যা করা গেছে। তো এই বিষয়ে তোমরা এই বর্ণনাগুলো দিয়ে দিবা, আশা করি তোমরা পারবে। এরপর এই অধ্যায় শেষের দিকে আমাদের কিছু ফিরে দেখা রয়েছে, তোমাদের বানানো সূর্যঘড়ি কি সারা বছর একইভাবে কাজ করবে ভেবে দেখো। তো আমাদের বানানো সূর্যঘড়ি একইভাবে কাজ করবে না, কারণ পৃথিবীর সাপেক্ষে সূর্যের অবস্থান চক্রাকারে প্রতিনিয়ত পরিবর্তনশীল। সূর্য তার কক্ষপথের সময় প্রতিদিন একটু দূরে সরে যায়, আবার উপবৃত্তাকার পথে বছর ঘুরে আগের অবস্থানে ফিরে আসে। তাই প্রতিদিন একই সময়ে সূর্য থেকে পৃথিবীর কৌণিক দূরত্ব সমান থাকে না, ফলে ছায়া দৈর্ঘ্য নির্দিষ্ট সময় একই দৈর্ঘ্যের হবে না, ফলে সূর্যঘড়ি সারা বছর একই রকম ব্যবহার করা যাবে না। এরপর আমাদের আরেকটা প্রশ্ন রয়েছে, যেমন ছায়ার অবস্থান ও দৈর্ঘ্যের পরিবর্তন কাজে লাগিয়ে আমরা আর কি করা যেতে পারে, এই হলো আরেকটা প্রশ্ন। শিক্ষার্থীরা, আমরা এর উত্তরটা দিচ্ছি, দেখো। সূর্যের আলোর ছায়ার অবস্থান ও দৈর্ঘ্যের পরিবর্তন কাজে লাগিয়ে সূর্যঘড়ি বানানো ছাড়া আরো বেশ কিছু কাজ করা যেতে পারে, যেমন কোনো উঁচু স্তম্ভ বা দালানের উচ্চতা নির্ণয় করা যেতে পারে, দিক নির্ণয় করা যেতে পারে, ঋতুর আবাস ও দিনের আবহাওয়াগত অবস্থান বোঝা যেতে পারে। এরপর আমাদের সর্বশেষ যে প্রশ্নটি, সেটা হচ্ছে সোলার প্যানেল কোন দিকে হেলিয়ে রাখা হয় কখনো খেয়াল করেছো? কেন সোলার প্যানেলকে সবসময় একই দিকে মুখ করে হেলিয়ে রাখা হয় বলতে পারো? তা আমরা আনসারটা দিচ্ছি এভাবে, যে দেখো, সোলার প্যানেল দক্ষিণ দিকে হেলানো রাখা হয়, অর্থাৎ দক্ষিণ দিকে মুখ করে রাখে। উত্তর গোলার্ধে যেমন আমাদের দেশে সোলার প্যানেলকে দক্ষিণমুখী রাখা হয়, যেন সারা বছর জুড়ে সর্বাধিক আলো পায়। উত্তর গোলার্ধে সূর্য দক্ষিণ আকাশ দিয়ে পূর্ব থেকে পশ্চিমে পরিভ্রমণ করে, তাই সবচেয়ে বেশি সময় ধরে সবচেয়ে বেশি সূর্যের আলো পেতে একই দিকে মুখ করে রাখা হয়। তো আশা করি এর মাধ্যমে তোমাদের সেশনটি শেষ হয়েছে। এবং আমার একটা অনুরোধ, এখানে যদি কোনো কিছু না বুঝে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। তারপরে যদি কোনো কিছু না বুঝে থাকো
অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবা, ফেসবুক গ্রুপে নক করবা। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আরাফাত স্যারের যে চ্যানেলটা রয়েছে নতুন, ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবা। সেক্ষেত্রে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। খুদা হাফেজ।